প্রথম প্রশ্নটা বলেছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর মান কত। আচ্ছা, এখানে বলেছে 2a, এইটা সমান সমান বলেছে 3b সমান সমান কত বলে দিয়েছে 4c, এইটা তোমাকে বলে দিয়েছে। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে a:b:c, এইটার মান জানতে চেয়েছে। তো আমরা কিভাবে করতে পারি দেখো, প্রথমবার আমরা এ এর নিচে লিখবো। তো এ এর নিচে যখন লিখবো তখন আমরা এই এটাকে বাদ দিয়ে দেবো, এটাকে চাপা দেবো, দিয়ে কি করব, বি এর পাশে যেটা আছে আর সি এর পাশে যেটা আছে সেটা আমরা গুণ করব। দেখো প্রথমবার এ এর নিচে লিখবো, তো এটাকে চাপা দিচ্ছে, দেখো বি এর পাশে আছে কত 3 আর সি এর পাশে আছে কত 4, 3 আর 4 আমরা গুণ করব, 3 আর 4 গুণ করলে কত হচ্ছে 12, ব্যাস হয়ে গেল। আবার দেখো যখন বি এর নিচে আমরা এটা লিখবো তখন কি করবো, বিটাকে চাপা দেবো, সি এর পাশে যেটা আছে আর এ এর পাশে যেটা আছে সেটা আমরা গুণ করবো। দেখো এর পাশে আছে 2 আর সি এর পাশে আছে কত 4, 4 আর 2 গুণ করলে কত 4 2 8। ঠিক সিমিলার ওয়েতে দেখো সি এর নিচে যেটা লিখবো আর কি, তখন আমরা সিটাকে চাপা দেবো, দিলে দেখো বি এর পাশে কত আছে 3, এর পাশে কত আছে 2, 2 আর 3 গুণ করলে কত হবে 6, ব্যাস এটা অ্যান্সার। এবার এটাকে দেখো যদি ছোট করা যায়, প্রতিটা অনুপাতকে দেখো 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তা 2 দ্বারা ভাগ করলে 6 2 12, 4 2 8, 3 2 6, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 6:4:3। দুয়ের প্রশ্নটা বলেছে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে। এখানে কি বলেছে দেখো, একটা মিশ্রণে সিরাপ আছে আর জল আছে, প্রথমবারে রেশিওটা কত বলে দিয়েছে ছিল 3:7, কি মেশানো হয়েছে, জল মেশানো হয়েছে, জল মেশানোর পরে অনুপাতটা কত হয়ে গেছে 2:5 হয়ে গেছে। না আমরা এক্সরে করবো না, দেখো কিভাবে আমরা করি। দেখো এখানে কি মেশানো হচ্ছে, মেশানো হচ্ছে তোমার জল, তো জল মেশানো হচ্ছে মানে জলের পরিমাণটা চেঞ্জ হবে, সিরাপ তো তোমার চেঞ্জ হবে না। কিন্তু এখানে গন্ডগোল হয়ে গেছে, দেখো এখানে সিরাপ আছে 3 ইউনিট, এখানে সিরাপ আছে কত 2 ইউনিট, আমি মেশাচ্ছি জল, তাহলে জলটা চেঞ্জ হতে পারে রেশিওতে, কিন্তু সিরাপ তো আমার যা ছিল এখনও তাই হবার কথা, কিন্তু এখানে সিরাপটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো সেই গন্ডগোলটা ঠিক করার জন্য আমরা কি করব, এই এই এখানে যেহেতু 2 আছে এই রেশিওটাকে আমরা 2 দ্বারা গুণ করবো, এখানে 3 আছে যেহেতু এই রেশিওটাকে আমরা 3 দ্বারা গুণ করবো। এবার দেখো সিরাপটা ঠিক একদম সমান হয়ে গেছে দুটোতে, দেখো এটা গুণ করলে 3 2 6, এখানে এটা গুণ করলে কত 7 2 14, এখানে গুণ করলে দেখো 3 2 6, এখানে দেখো 3 5 15। এইবার দেখো এখানেও সিরাপটা 6 ছিল, এখানেও 6 আছে, মানে সিরাপটা দু জায়গাতেই সেম আছে। হ্যাঁ সিরাপ চেঞ্জ হবে না, তাই চেঞ্জ হচ্ছে না, এখানে 6 ইউনিট ছিল, এখানেও 6 ইউনিট আছে। এবার দেখো জল, দেখো এখানে 14 ইউনিট জল ছিল, এখন নেক্সট টাইম জল কত হয়ে গেছে 15 ইউনিট, মানে কত 1 ইউনিট জল বৃদ্ধি পেয়েছে, মানে আমরা অনুপাতের নিয়মে দেখতে পাচ্ছি 1 ইউনিট জল আমরা মিশিয়েছি। এবার আমরা কি করব, দেখো প্রথমবারে আমাদের মিশ্রণ কতটা ছিল, এই অনুপাতটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করব না, আগের যে অনুপাত ছিল সেটা বাদ চলে যাবে, এই অনুপাতটাও বাদ চলে যাবে, এখন আমাদের এই অনুপাতের আর কোনো কাজ নেই, এখন আমাদের অনুপাত এইটা একটা অনুপাত হয়ে গেছে, এইটা একটা অনুপাত হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, প্রথমবারে কত টাকা মিশ্রণ ছিল, দেখো প্রথমবারে 6 ইউনিট ছিল সিরাপ আর 14 ইউনিট ছিল জল, 6 আর 14 যোগ করলে কত, 6 আর 14 যোগ করলে আমরা পাচ্ছি 20, মানে প্রথমবারে আর কি টোটাল মিশ্রণটা সিরাপ আর জল মিলে কত ছিল 20 ইউনিট ছিল। আচ্ছা কোশ্চেনে দেখো বলে দিয়েছে টোটাল মিশ্রণের পরিমাণ কত ছিল 60 লিটার, আমরা যেটা 20 পাচ্ছি অনুপাতে সেটা সমান সমানই বলতে পারি 60। তো এখান থেকে আমরা বলতে পারি 1 সমান সমান কত 60/20। কি জানতে চাইছে তোমার থেকে, কত লিটার জল মেশানো হয়েছে, আমরা দেখো কতখানি জল মিশিয়েছি অনুপাতের নিয়মে 1 ইউনিট জল মিশিয়েছি, তো এই দেখো 1 সমান এইটা কাটাকুটি করে দাও না, 3 20 60, এখান থেকে আমরা বলে দেবো কত 3 লিটার জল মেশানো হয়েছে। তিনের প্রশ্নটা বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একদমই সহজ, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলেছে 40% বাড়ানো হয়েছে, যেহেতু বাড়ানো হয়েছে এটাকে আমি প্লাস দ্বারা লিখছি আর কি। তো 40%, এই পার্সেন্টেজটাকে আমি কি করব, তুলে দেবো। দেখো 40% পার্সেন্টেজ তুলে দিলে কি হয়, নিচে 100 আসে, এই যে পার্সেন্টেজ তুলে দিয়েছি। এবার কাটাকুটি করো, 0 0 কাটলো, 2 2 4, এইটা মানে 2/5, 40% যা 2/5ও তাই। আবার দেখো প্রস্থটা কি হয়েছে 20% হ্রাস করেছে, 20% মানে সেই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচের 100 আনলে কি হবে 5 20 100, মানে 1/5। এইবার আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমবারে কি বলেছে, এটা দৈর্ঘ্য, এটা মনে করো প্রস্থ, প্রথমবারে দৈর্ঘ্যটা কি বলেছে 40% বাড়ানো হয়েছে, তো 40% বাড়ানো মানে কি 5 ভাগের মধ্যে 2 ভাগ বাড়ানো, এই কথাটার মানে কি 2/5 কথাটার মানে কি, 2/5 কথাটার মানে হচ্ছে 5 ভাগে 2 ভাগ, 5 ভাগে 2 ভাগ আর কি, 5 ভাগের মধ্যে 2 ভাগ। তো প্রথমবারে 40% বাড়ানো মানে কি 5 ভাগের মধ্যে 2 ভাগ বাড়ানো, মানে প্রথমবারে দৈর্ঘ্যটা যদি 5 থাকতো, এখানে কি হয়েছে 2 বাড়ানো হয়েছে, তো 5 থেকে 2 বাড়ালে কত হবে, 5 থেকে 2 বাড়ালে হয়ে যাচ্ছে 7। ক্লিয়ার? হ্যাঁ 40% বাড়ানো যায় আর 5 ভাগের মধ্যে 2 ভাগ বাড়ানো তাই, মানে প্রথমবারে যদি 5 থাকতো দৈর্ঘ্যটা, তারপরে 2 বাড়ানো হচ্ছে, 2 বাড়িয়ে কত হয়ে গেছে
7 হয়ে গেছে। এবার আমরা প্রস্থটাতে আসি। দেখো প্রস্থটা কি হয়েছে, 1/5 কমানো হয়েছে। এখানে এই যে কমানো হয়েছে বলে এখানে মাইনাস দ্বারা লিখেছি। মানে প্রথমবারে প্রস্থ যদি 5 থাকতো, এখানে কি করা হয়েছে, 1 কমানো হয়েছে। দেখো 5 ভাগের 1/5 মানে কি, 5 ভাগের মধ্যে 1 ভাগ, 5 ভাগের মধ্যে 1 ভাগ কমানো হয়েছে। তো প্রথমবারে প্রস্থটা যদি 5 থাকে, 1 কমালে কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। এবার কি করব, আমরা গুণ করব। কেন গুণ করব, দেখো আয়তক্ষেত্রের জানো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ব্যাস, এইটা দৈর্ঘ্য আর এইটা প্রস্থ। তাহলে আমরা কি ক্ষেত্রফল মানে দুটো গুণ করব। দেখো যদি গুণ করি, দেখো 5 5 25, আর এইটা গুণ করলে কত, 4 7 28। মানে আগে যেখানে তোমার ক্ষেত্রফলটা 25 ছিল, এখন ক্ষেত্রফলটা কত হচ্ছে, 28 হচ্ছে। মানে কত বৃদ্ধি পাচ্ছে বলো তো, 25 থেকে 28 হচ্ছে, মানে কত বৃদ্ধি পাচ্ছে, 25-এর সঙ্গে কত যোগ করলে 28 হবে, 25-এর সঙ্গে 3 যোগ করলে, মানে 25-এ কত বৃদ্ধি পাচ্ছে, 3। 25-এ বৃদ্ধি পাচ্ছে 3, এই যে 25 থেকে 28 হচ্ছে মানে কত, 3 বৃদ্ধি পাচ্ছে। কত 3 বৃদ্ধি পাচ্ছে, 25-এ 3 বৃদ্ধি পাচ্ছে। এবার পার্সেন্টেজে জানতে চাইলে কি করবো, আমরা একটা 100 দ্বারা গুণ করে দেবো, ব্যাস এটাই আমার অ্যান্সার। কাটাকুটি করো, 4 25 মানে 3 4 12, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 12% বৃদ্ধি পাবে। 4 প্রশ্নটা বলেছে, যদি 2003 সালে 30 জানুয়ারি বৃহস্পতিবার হয়, তবে 2003 সালে 2 মার্চ কী বার হবে। এখানে কি বলেছে দেখো, 2003 সাল এখানে বলে দিয়েছে। তো এখানে 30শে জানুয়ারি বলে দিয়েছে হচ্ছে তোমার কী বার, বলে দিয়েছে বৃহস্পতিবার। তো 30শে জানুয়ারি ডেটটা বলে দিয়েছে, 30শে জানুয়ারি এই ডেটটা বলে দিয়েছে কী বার, বৃহস্পতিবার বলে দিয়েছে। আচ্ছা জানুয়ারি মাস কত দিনে হয় বলো তো, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। তো 30শে জানুয়ারি বলে দিয়েছে, মানে 30 জানুয়ারি মাস থেকে 30 দিন বাদ দিয়ে দাও। তো 30 দিন বাদ দিলে কদিন পড়ে আছে, 1 দিন পড়ে আছে, তাই তো। হ্যাঁ, জানুয়ারি মাস 30 দিন, 31 দিনে মাস হয়, 31 দিনের মধ্যে 30শে জানুয়ারি দিয়ে দিয়েছে, মানে 30 দিনটা আমরা বাদ দিয়ে দেবো। দিলে কদিন পড়ে আছে, জানুয়ারি মাসের 1 দিন পড়ে আছে। এবার নেক্সট আসবো ফেব্রুয়ারি মাস। দেখো ফেব্রুয়ারি মাস কদিনে মাস বলো তো, ফেব্রুয়ারি মাস 2003 সালের, 2003 সাল দেখো নন লিপিয়ার বছর, 2003 সাল নন লিপিয়ার বছর হলে ফেব্রুয়ারি মাস কদিনে হবে, 28 দিনে। লিপিয়ার বছর হলে কি হয়, একদিন এক্সট্রা যোগ করতে হয়, তখন 29 বছর হয়, 29 দিনে বছর হয় আর কি, 29 দিনে ফেব্রুয়ারি মাস হয় আর কি। তো আবার নেক্সট আসবো দেখো মার্চ মাস। আমরা কিন্তু পুরো মার্চ মাসে যাব না, আমরা অনলি অন কোন কোন দিনটা নেব, 2 দিন নেবো। দেখো ওখানে 2 মার্চের আমার বারটা জানতে চেয়েছি, তাহলে পুরো মার্চ মাসটা নেবো না, খালি আমরা মার্চ মাসে 2 দিন নেব। ব্যাস আমার অঙ্ক হয়ে গেছে। এইবার দেখো এইটাকে তোমরা সবকটাকে যোগ করতে পারো, করে 7 দ্বারা ভাগ করতে পারো। তো আমি বলবো অত কিছু খেটো না। দেখো এই 28টাকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, 28কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, কত থাকবে বলো তো, 4 7 28, মানে রিমাইন্ডার কিছু থাকছে না, পূর্ণবার ভাগ চলে যাচ্ছে। তো এখান থেকে বলে দেবো আমরা, এই জানুয়ারি মাসে 1 দিন, ফেব্রুয়ারি মাসে কোনো দিন এক্সট্রা থাকছে না, আর মার্চ মাসে 2 দিন এক্সট্রা থাকছে। হ্যাঁ, সেই তোমাদের করিয়েছিলাম ক্যালেন্ডারের অঙ্ক, মানে এটাকে যদি 7 দ্বারা ভাগ চলে যায়, কোনো এক্সট্রা দিন আর থাকবে না। তো তাহলে ফেব্রুয়ারি মাসে 28 দিন হলে কোনো এক্সট্রা দিন থাকছে না, মানে 0 হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি আমার কদিন এক্সট্রা হচ্ছে, 1 দিন আর 2 দিন, মানে কদিন, 3 দিন এক্সট্রা থাকছে, 3 দিন আমার এক্সট্রা হচ্ছে। তো কী করবো, দেখো বৃহস্পতিবার বলেছে, বৃহস্পতিবার থেকে 3 দিন আগিয়ে চলে যাও। বৃহস্পতিবারের পর 3 দিন দেখো, শুক্র শনি রবিবার, মানে আমি এখান থেকে বলে দেবো 2 মার্চ কী বার হবে, 2 মার্চ হয়ে যাবে রবিবার হয়ে যাবে। 5 প্রশ্নটা বলেছে, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা একদম সহজ অঙ্ক। এখানে দেখো এইটা মনে করো, এখানটা দ্রব্যটির ক্রয় মূল্য আছে। তো ও প্রথমবারে কি করছে, 10% ক্ষতিতে বিক্রি করছে, এটা মনে করো লস। তো ও প্রথমবারে কি করছে, 10% লসে বিক্রি করছে, আর এইটা মনে করো প্রফিট। ও তারপর বলে দিয়েছে যদি 10% প্রফিটে বিক্রি করতো। প্রথমবারে কি করছে, এই জায়গাটা মনে করো, এই জায়গাটা হচ্ছে একদম সেই সংখ্যা রেখার কনসেপ্ট। মনে করো এই জায়গাটা আছে একদম অরিজিনাল ওর ক্রয় মূল্যটা, প্রফিট বা লস কিসের উপর কাউন্ট হয়, ক্রয় মূল্যের উপর কাউন্ট হয়। তো এখানে মনে করো এইটা হচ্ছে ক্রয় মূল্য, মাঝখানে আছে। তো এবারে বলেছে যে যদি ও 10% লসে বিক্রি করে, প্রথমবারে 10% লসে বিক্রি করেছে। আচ্ছা তারপরে বলছে যদি ও 40 টাকা, যদি আরও 40 টাকা এক্সট্রা বিক্রি করতো, মানে এই টাকা বিক্রি করেছিল 10% ক্ষতিতে, এখান থেকে যদি ও 40 টাকা আরও এক্সট্রা নিত, ওর তাহলে 10% লাভ হতো। তো তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো, এই যে 10% ক্ষতি আর এই 10% প্রফিট, তো এই দুটোর মাঝখানে অ্যাকচুয়ালি টাকার ডিফারেন্স কত বলো তো, টাকার ডিফারেন্স দেখো 40 টাকা। এখান থেকে এখানে আসতে গেলে ওকে 40 টাকা এক্সট্রা নিতে হচ্ছে, এই 10% লস থেকে 10% প্রফিটে আসতে গেলে ওকে কী করতে হচ্ছে, 40 টাকা এক্সট্রা নিতে হচ্ছে। তো এইবার দেখো আমরা কীভাবে করবো। এখান থেকে এই পর্যন্ত দেখো 10% ক্ষতি, এখান থেকে এই পর্যন্ত দেখো 10% লাভ, টোটাল তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত বলো তো, এখান থেকে এই পর্যন্ত 10%, এখান থেকে এই পর্যন্ত 10%, মানে পার্সেন্টেজের ডিফারেন্স কত, 20%। পার্সেন্টেজের ডিফারেন্স কত, 20%। আর এইটাই টাকায় ডিফারেন্স বলে দিয়েছে কত, দেখো 40 টাকা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে 20% সমান 40 হলে 1% সমান কত,
40/20 এটা বলতে পারি। এবার কি তোমার থেকে জানতে চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় কী হয়? 100%। তো এখান থেকে বের করে দাও না 100% সমান কত, করলেই তোমার অ্যান্সার দেখো 40/20 ইন্টু 100, কাটাকুটি করে এই দেখো 20 মানে 2 মানে 200, মানে ক্রয় মূল্য জিনিসটার কত? 200 টাকা। পরের প্রশ্নটা বলেছে পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ সমান কত? আচ্ছা এখানে কি বলেছে দেখো, পি প্লাস কিউ এর হচ্ছে 20%, আচ্ছা এটা গুণ দ্বারাই লিখি, সমান পি মাইনাস কিউ এর হচ্ছে 50%, এইটা বলে দিয়েছে। এবার তোমার থেকে জানতে চেয়েছে কি পি ইস টু কিউ সমান কত। দেখো একদমই সহজ, এদিকে পার্সেন্টেজ এদিকে পার্সেন্টেজ উঠে যাবে, মানে পার্সেন্টেজ উঠে যাওয়া মানে কি, নিচে 100 আসে মানে 100 উঠে যাবে, মানে এখানে পি প্লাস কিউ ইন্টু 20 এইটা সমান সমান পি মাইনাস কিউ ইন্টু 50 এইটা। এবার দেখো এই শূন্য আমি কেটে তুলে দিতে পারি, দুদিকেই তো গুণ আকার আছে মানে আমি তুলে দিতে পারি। এবার দেখো যদি ক্যালকুলেশন করে দুইটা গুণ করে দাও 2p প্লাস 2q, আর এইটা দেখো 5টা গুণ করে দাও 5p মাইনাস 5q, ব্যাস। এবার আমরা পিগুলো একদিকে নিয়ে আসবো, কিউগুলো একদিকে নিয়ে আসবো। দেখো এখানে 2pটা যেমন আছে তেমন, এদিকে 5pটা নিয়ে এলে এদিকে মাইনাস হয়ে যাবে মাইনাস 5p। আচ্ছা এদিকে দেখো 5 কিউব আছে মাইনাস যেমন রেখে দেবো, আর এদিকে প্লাস 2 কিউটা এদিকে গেলে মাইনাস 2 কিউব হয়ে যাবে। এবার দেখো যোগ বিয়োগ করো, এটাকে যদি বিয়োগ করি দেখো কী হবে, মাইনাস 3p হবে। আর এটা দেখো দুটো যেহেতু একই রকম চিহ্ন আমরা যোগ করবো, 5 আর 2 যোগ করলে কত, মাইনাস 7 কিউ হয়ে যাবে। এই মাইনাস কেটে যাবে। এবার আমরা কি করব, পি নিচে কিউটা নিয়ে আসবো, এই কিউটা পি এর নিচে নিয়ে আসবো। এখানে 7টা যেমন আছে তেমন এই 3টাকে কি করব, 7-এর নিচে নিয়ে চলে যাব। ব্যাস এখান থেকে আমরা কি বলে দিতে পারি, পি ইস টু কিউব সমান কত, 7:3, এটাই অ্যান্সার। 7এর প্রশ্নটা বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে। দেখো এখানে কি বলেছে, মা আর কন্যা মানে ডটার, এদের বয়সের রেশিও কত বলে দিয়েছে, এদের বয়সের রেশিও বলে দিয়েছে 7:1। এবার 5 বছর পরে বলে দিয়েছে ওদের বয়সের রেশিওটা কত হবে, 1:4, মানে 5 বছর পরে আর কি। তো একটা জিনিস ভেবে দেখো, 5 বছর পরে, তো 5 বছর পরে এইটা মনে করো প্রেজেন্ট, আর এটা 5 বছর পরে আর কি। তো একটা জিনিস ভেবে দেখো, প্রেজেন্ট এজটা কত, প্রেজেন্ট হচ্ছে যদি মার যদি 7 হয়, আর 5 বছর পরে মার কত হচ্ছে, 5 বছর পরে মার হয়ে যাচ্ছে 4, মানে কত কত ডিফারেন্স হচ্ছে দেখো, 3-এর ডিফারেন্স হচ্ছে, তাই তো। আবার এখানে দেখো এইটা যে প্রেজেন্ট কন্যার বয়স যদি 1 হয়, তাহলে 5 বছর পরে কন্যার বয়স কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো এটা তো হওয়ার কথা নয়, তার কারণ দেখো এই যে 5 বছর পরে মায়ের বয়স যেটা বাড়বে কন্যার বয়সও তো সেটা বাড়বে, সেই দুজনেরই বয়স তো 5 বছর করে বাড়বে, তাহলে দুজনের যে ডিফারেন্সটা সেম হওয়ার কথা ছিল। এইটা প্রেজেন্ট বয়সের রেশিও, এটা 5 বছর পরে বয়সের রেশিও, কিন্তু এখানে যে ডিফারেন্সটা হবে মায়ের ক্ষেত্রেও যেটা হবে ডিফারেন্স, এর মেয়ের ক্ষেত্রেও তো সেটাই হবে। তার কারণ কি বলো তো, টোটাল তো 5 বছরের ডিফারেন্স, মানে মায়ের বয়সও 5 বছর বাড়বে, কন্যার বয়সও তো 5 বছর বাড়বে, তাহলে এখানে যে ডিফারেন্সটা হবে এখানেও সেই একই ডিফারেন্স হবে। কিন্তু এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে 3, এখানে ডিফারেন্সটা হচ্ছে 0, মানে তাহলে ঠিক হচ্ছে না, কোথায় কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো আমরা কি করব, এই গন্ডগোলটাকে ঠিক করব। তো গন্ডগোলটাকে ঠিক করার জন্য আমরা কি করব, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো এটাকে মুছে দিলে কি হবে, দেখো এইটার মধ্যে ডিফারেন্স কত, 1 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, 6, আমরা এই রেশিওটাকে আমরা 6 দ্বারা গুণ করব। আচ্ছা এখানে 1 আর তোমার 4-এর মধ্যে ডিফারেন্স কত, 3, এই রেশিওটাকে আমরা 3 দ্বারা গুণ করব। ব্যাস এবার গুণটা করে দাও, দেখো 3 7 21 ইস্টু 3 1 3, আর এইটা যদি গুণ করি দেখো, এটা যদি গুণ করি 4 6 24 ইস্টু 6, 24:6, মানে এখন দেখো প্রেজেন্ট বর্তমান বয়স যদি 21 হয় তাহলে 5 বছর পরে কত হয়ে যাচ্ছে, 24, মানে কত ডিফারেন্স হয়ে যাচ্ছে বা কত বাড়ছে, 3 বাড়ছে। আবার এখানে কন্যার দেখো প্রেজেন্ট বয়স যদি 3 হয় তাহলে 5 বছর পরে কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, এখানেও দেখো 3 বাড়ছে। মানে এবার আমরা বলতে পারি একদম আমাদের রেশিওটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ এটা প্রেজেন্ট বয়সের রেশিও, এটা 5 বছর পরের বয়সের রেশিও, আর রেশিওতে এদের ডিফারেন্সটা দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রেই 3 হয়ে গেছে। তার মানে আমরা এবার অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো কীভাবে করতে পারি, দেখো এই যে বয়সের এই যে বয়সের রেশিও আর এই যে বয়সের রেশিও, এদের মধ্যে অ্যাকচুয়াল বাস্তবের ডিফারেন্সটা কত, এইটা প্রেজেন্ট, এটা 5 বছর পর, মানে এই রেশিওটা আর এই রেশিওটার মধ্যে ডিফারেন্স কত, 5 বছরের, তো বলেছে 5 বছরের পরে আর কি, 5 বছরের। আর আমরা রেশিওতে ডিফারেন্স কত পাচ্ছি দেখো 3, আমরা বলতে পারি কি 3 = 5 বলতে পারি। তো এখান থেকে আমরা কি করব, 1 = কত বলতে পারি, 5/3। কি জানতে চেয়েছে মা আর কন্যার আর কি বয়সের পার্থক্যটা জানতে চেয়েছে। একটা একটা করে আমরা করবো না, দেখো মায়ের বয়স কত,
মায়ের বয়স হচ্ছে আমাদের রেশিওর নিয়মে 21। হ্যাঁ, এই রেশিওটাকে আমরা আর নেবো না, প্রথমটাকে আমরা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আর নেবো না। তো মায়ের বয়স কত? 21। কন্যার বয়স কত? 3। আমাদের রেশিওর নিয়মে এই যে পার্থক্য মানে বিয়োগ করে দেবো, মানে 18। আমরা 18 সমান সমান কত বের করলেই হয়ে যাবে। তোমরা এখানে একটা একটা করে বের করতে যাবো না, 21 সমান বের করবে, 3 সমান বের করবে, তারপর আবার বিয়োগ করবে, একদম করবে না। তো 21 আর 3-এর ডিফারেন্স কত? 18। মানে 18 সমান সমান কত? 5/3 ইন্টু 18। গুণ করে দাও, 3 6 18, মানে 5 6 30। মানে মা আর মেয়ের বয়সের ডিফারেন্স কত? 30 বছর। 8-এর প্রশ্নটা বলেছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে। দেখো, 400 টাকা জমা রেখেছিল, 5 বছর পরে কত হয়ে গেছে? 520 টাকা। মানে 400 টাকা রেখেছে, 5 বছর পরে সুদ আসলে কত টাকা হয়ে গেছে? 520 টাকা হয়ে গেছে। তাহলে একটা জিনিস তোমরা বলো তো, 5 বছরের সুদ কত হয়েছে? অনলি অন সুদ। এইটা কত? এইটা তো আসল, আর এইটা হচ্ছে সুদ আসল। যদি বিয়োগ করি, দেখো 520 থেকে যদি 400 বিয়োগ করি, 120 টাকা। তাহলে আমি বলতে পারি 5 বছরে শুধু সুদ পেয়েছি কত? 120 টাকা। 5 বছরে সুদ পেয়েছি 120 টাকা 5 বছরে। তাহলে 1 বছরে সুদ কত পেয়েছি? একে 5 দ্বারা ভাগ করে দাও। 5 দুগুণে 10, 4 5-এ 20। মানে প্রতি বছর আমি কত? 24 টাকা করে সুদ পেয়েছি। হ্যাঁ, 5 বছরে সুদ পেয়েছি 120 টাকা, তাহলে 1 বছরে কত? 5 দ্বারা ভাগ করে দিয়েছি, 24 টাকা। প্রতি বছরে আমি তাহলে কত টাকা সুদ পেয়েছি? 24 টাকা। কত টাকার ওপরে? 400 টাকা জমা রেখেছিলাম। 400 টাকার প্রতি বছরে সুদ হচ্ছে 24 টাকা। পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে কত? 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস পার্সেন্টেজ চলে এলো। দেখো কাটাকুটি করে এটা কাটলো, 4 6 24। মানে বাৎসরিক সুদের হার কত? 6%। 9-এর প্রশ্নটা বলেছে 5377-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7 দ্বারা বিভাজ্য। এখানে কি বলেছে? 5377 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আর কি সেই যোগফলটা 7 দ্বারা বিভাজ্য। তো আমি কি করব, এই সংখ্যাটাকে আমরা প্রথমবারে 7 দ্বারা ভাগ করে দেখব কত রিমাইন্ডার থাকছে। দেখো এটা যদি 7 দ্বারা ভাগ করি, দেখো 7 7-এ 49, মানে এখানে 4, 6 7-এ 42, এইটা 6, মানে 5 হবে এটা, 5 7, 7 8-এ 56, 7 8-এ 56, মানে 1 হচ্ছে। মানে আমি এই সংখ্যাটাকে আমি হচ্ছে 7 দ্বারা ভাগ করতে গিয়ে দেখতে পাচ্ছি 1 আমার রিমাইন্ডার থাকছে, 1 এক্সট্রা থাকছে। তো 1 এক্সট্রা থাকছে, এটাকে আরেকবার যদি ভাগ যেত আর কি, তাহলে এখানে কত হতে হতো বলো তো? 7 হতে হতো, তবেই তো আরেকবার পূর্ণবার ভাগ যেত। কিন্তু 7 হচ্ছে না, 1 হচ্ছে। তাহলে কত যোগ করলে এখানে আবার 7 চলে আসবে? 1 এক্সট্রা হচ্ছে। তাহলে আমি কি করবো? এই 7 থেকে 1 বিয়োগ করবো। 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6। আমি বলে দেবো কত? 6 যোগ করলে আর কি, এই সংখ্যাটার সাথে 6 যোগ করলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তোমার দেখো না 1 রিমাইন্ডার হচ্ছে, তো তো এইটা 1-এর পরিবর্তে যদি এই জায়গাটা 7 হতো, তবেই তো ভাগ যেত, তবেই আমি বলতে পারতাম এই সংখ্যাটা তোমার হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এখানে 1 হয়েছে, 1-এর পরিবর্তে যদি এখানটা 7 আসতো, তবেই বলতে পারতাম এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তো দেখো এখানে 7 করতে গেলে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করতে হবে? নিশ্চয়ই এখানে 1 হয়েছে, এই যে 7 থেকে 1 বিয়োগ করেছি কত? 6, মানে 6 যোগ করলেই তো আমার এখানে 7 চলে আসবে। তো এখানে অ্যান্সারটা কত হয়ে গেল? 6। 10-এর প্রশ্নটা বলেছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত যা 5 8 ও 15-এর গুণিতক। একদম সহজ, 5 8 আর 15-এর গুণিতক। মানে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত যা 5 8 আর 15-এর গুণিতক। তার মানে একটা প্লেন যেটা হচ্ছে এদের আমাদেরকে লসাগু বের করতে বলেছে। তো এদের লসাগুটা বের করে দাও না। দেখো 5 দিয়ে যদি করো, 5 একে 5, 8 যেমন আছে এইটা। তো যদি লসাগু কী হবে? এবার এই কটা গুণ করে দাও না, 5 ইন্টু 8 ইন্টু 3 গুণ করলে কত? 40, আর 3 4-এ 12, মানে 120। মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হলো? 120। মানে এখানে অপশান কোনটা আছে? অপশান এ। 11-এর প্রশ্নটা বলেছে 999 পূর্ণ 98 এর 99 গুণ 99 এর মান হলো আর কি। আচ্ছা, একদমই সহজ। দেখো এই অঙ্কটা, এই টাইপসের অঙ্ক বারবারই আসে পরীক্ষায়। 98 এর 99 এর এটাকে গুণ 99 আছে। তো এই টাইপসের অঙ্ক এলে কীভাবে করবে? একদম তুমি কি এইটা গুণ করবে, এইটা তার সঙ্গে যোগ করবে, এরকম করে করতেই হবে। করতে গেলে তো অনেক বড় সময় লাগবে, অনেক প্রচুর সময় লাগবে। তো আমরা কী করবো? দেখো এখানে 2টো 9 আছে, তো নিচে এখানে 2টো 9 লিখবো, 2টো 9 লিখবো। হ্যাঁ, এই অঙ্কটার বৈশিষ্ট্য দেখো, এই নিচে যে কটা জিনিস থাকবে এখানেও পুরো গুণ আকারে সেই জিনিসটাই থাকবে আর কি। হ্যাঁ, এখানে 2টো 9 আছে, মানে এখানেও 2টো 9 থাকবে। হ্যাঁ, তবেই তো এটা কাটাকুটি হবে। তো হলো, এখানে নিচে 2টো 9 আছে, মানে সেই 2টো 9 আমরা সংখ্যাটাকে আমরা লিখলাম। এখানে কটা 9 আছে? দেখো 1 2 3টে 9 আছে। তো এখানে 3টে 9 আছে, মানে এই 2টো 9-এর পাশে আমি 3টে 0 বসাবো। এখানে 3টে 9 আছে, 3টে 9-এর জন্য 3টে এখানে 0 বসাবো। একটা ছোট্ট মতো মাইনাস চিহ্ন দেবো। কী করবো? এই লব আর হরের মধ্যে যে ডিফারেন্স, দেখো 98 আর 99-এর মধ্যে পার্থক্য কত? 1, -1 করব। এখানে এই যে পার্থক্যটা আছে সেটা আমরা বিয়োগ করব। ব্যাস, এবার আমরা বিয়োগ করে দাও। দেখো 9 9 9 8 9, ব্যাস এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? প্রথমবার এই 2টো 9 আছে বসালাম, তারপরে এই 3টে 9 ছিল, 3টে 9-এর জন্য 3টে শূন্য নিলাম, মাইনাস এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা বসালাম, করে বিয়োগ করে ক্যালকুলেশন করে দিলাম, দিলেই আমাদের অ্যান্সার।
12 প্রশ্নটা বলেছে কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য হবে। দেখো, একটা সম্পত্তির 3/4 অংশের মূল্য কত বলে দিয়েছে? 21,000 টাকা। তো 3/4 অংশের মূল্য বলে দিয়েছে 21,000 টাকা। এইটা তোমার থেকে কি জানতে চেয়েছে? 4/7 অংশের মূল্য, মানে এটাকে জাস্ট 4/7 দ্বারা আমরা গুণ করব। এটা করলেই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি আমরা কি করছি দেখো, 3/4 অংশের মূল্য বলেছে কত? 21,000 টাকা, এইটা বলেছে। এক অংশের মূল্য কত? 21,000 বাই 3/4, 3/4, তাই তো? হ্যাঁ, এইবার কি হয়, 21,000 বাই 3/4, এই 3/4টা যদি ওপরে হয়, গুণ আকারে যদি আমরা করি আর কি, উল্টে যাবে তো। এই 3/4টা যদি ওপরে ওঠে, মানে এইটা ওপরে উঠলে কি হবে? ঘুরে যাবে তো। ঘুরে গেলে 3টা নিচে থাকবে, 4টা ওপরে হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রেই দেখো, এই যে নিচে 3/4 আছে, এটা যখন ওপরে উঠবে উল্টে গিয়ে উঠবে তো। আর ঠিক সিমিলারলি দেখো, 4/7 অংশের মূল্য বের করতে বলেছে, মানে 21,000 বাই 3, এখানে 4টা গুণ ছিল, তার সঙ্গে আরেকটা কি গুণ হয়ে যাবে? 4/7 হয়ে যাবে। এইটাই করতে বলেছে আর কি। এই জিনিসটা, এটা ঐকিকভাবে দেখালাম, এটা একদম সহজ, কয়েক সেকেন্ডে হয়ে যায়। তো কাটাকুটি করো, 3 7 21, মানে এইটা হবে 4 4 16, এইটা মানে 4/7 অংশের মূল্য কত? 16,000 টাকা।